1 to 9 মান্থ প্রেগনেন্সির জার্নিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। 3 মাসের পর থেকে ধীরে ধীরে শরীর খারাপ হতে শুরু করলো, বমি খুব করেছি, মানে পাচ্ছি যে আমার বেবি নড়াচড়া করছে। ফল দেখো, এই যে চুল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আর একবার ওয়েলকাম জানাই আমার এই ছোট্ট চ্যানেলে মেঘ বৃষ্টি। আমি কুহেলি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো আজকে কোনো ভ্লগ ভিডিও নয়, আজকে আমি নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করব। মানে অভিজ্ঞতা বলতে থাইল্যান্ড তামিল থেকে তো বুঝেই গেছো আজকে আমি কী বলতে চলেছি। মানে আমার ওই 1 to 9 মান্থ প্রেগনেন্সির জার্নিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে কাটিয়েছি, কি কি অভিজ্ঞতা হয়েছে, এসব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ছেলে হয়েছে, আর ছেলে হওয়ার কয়েকটি লক্ষণ, সেগুলোও বলবো। আমি যে কথাগুলো বলবো এগুলো কোনো বিজ্ঞান যুক্তি নেই, আমি যেটা উপভোগ করেছি, মানে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি মানে বকবক না করে আসল পয়েন্টে আসা যাক। আমার প্রেগনেন্সি জার্নিটা ছিল ওই 2024 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে 2025-এর মার্চের 14 তারিখ পর্যন্ত। মানে আমার ছেলে হয়েছে মার্চ মাসে, মানে 2025-এর মার্চ মাসে 14 তারিখ। তো যাই হোক, আর আমার ছেলে হচ্ছে, তাই ছেলে হওয়ার অভিজ্ঞতাটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট, প্রথম জানতে পারি ওই জুলাই না, আগস্টের 20 তারিখে। আগস্টের 20 তারিখ নাগাদ আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। তো তার কিছুদিন পর থেকে, মানে তখন 2 মাস ছিল, মানে জুলাই আগস্ট 2 মাস ছিল, 2-2.5 মাস ভালোভাবে কেটে গেছে, 3 মাসও ভালোভাবে কেটে গেছে। 3 মাসের পর থেকে ধীরে ধীরে শরীর খারাপ হতে শুরু করলো। মানে শরীর খারাপ মানে বলতে ওই যেটা হতো আর কি, মাথা ব্যথা হতো, তারপরে ওই কিছু খেলেই বমি। আমি প্রচুর বমি করেছি, মানে কিছু খাবো, খেতেই ইচ্ছে, মানে খেতে পারতাম না এমনটা নয় যে খেতে পারিনি, কিন্তু খেতাম আবার বমি করতাম, খেতাম আবার বমি করতাম, মানে খেয়ে উঠে বসবো আবার গিয়ে বমি করতো। মানে আমার এই বমি খুব হয়েছে। একদিন তো সারা দিন বমি গেছে, সারা দিন, মানে কিছু খেতেই পারিনি, বমি কিছু মানে খাইনি, মানে উল্টে এত বমি আসছে, এত বমি আসছে যে কিছু খাইনি বলে যে খাওয়ার আর কি উঠবে, শুধু জল বমি হচ্ছে, জল বমি হচ্ছে। তো যাই হোক, আবার সেবার তো আবার ডাক্তারকে দেখে মানে বলা হলো যে এরকম বমি হচ্ছে, কারণ ডাক্তার বলে ভয়ের কিছু কারণ নেই, ওটা হয়ে থাকে। মানে আমার ওই 3.5 মাস থেকে 6 মাস, 5.5 মাস এরকম প্রচুর বমি হয়েছে। তো এটা আমার হয়েছে, সেটাই তোমাদেরকে বললাম। তারপরে আসি বেবি মুভমেন্ট। আমার যেহেতু ফার্স্ট বেবি, তো আমাকে 5 মাসের পর থেকে সবাই বলতো কি, দেখ তোর বেবি নড়াচড়া করছে কিনা, নড়াচড়া করছে কিনা, কিন্তু আমি ওইসব কিছুই বুঝতে পারিনি যে আমার বেবি নড়াচড়া করছে বা কিছু। ওই জন্য ফার্স্ট বেবি বলে হয়তো বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম। 6 মাসের পর থেকে আমি বুঝতে পারছি যে আমার বেবি নড়াচড়া করছে। তারপর নড়াচড়াটা করছে কোন দিকে, মানে মারা সবসময় বলতো কি, বল দেখবি মাথাটা যখন বলের মতো পেটের উপরে ফুলে উঠবে, তখন দেখবি যে ওই দিকটা মাথা আছে, আর যে দিকটা দেখবি একটু মানে এমনি লাথি বাতি মারলে যেরকম একটা হয় না, অল্প অল্প ফুলে উঠছে, সেরকম সেই দিকটা দেখবি যে পা আছে। সেরকমভাবে আমি নোটিস করতে লাগলাম, দেখলাম যে আমার ডান দিকটায় মাথা থাকতো আর বাম দিকটায় পা থাকতো। আর সবাই বলতো কি যে তোর ডান দিকে মাথা বাম দিকে পা, মানে দেখি তোর ছেলে হবে। কিংবা ডান আর বাম দিকে যদি মাথা থাকে আর ডান দিকে পা থাকলে নাকি মেয়ে হয়। তো এইটা তো সবাই বলতো, সেটা আমার সাথে মিলে গেছে। আর আমার মানে আগে প্রথম ওই মাছ, বড় মাছ, মাংস, এইসবের আমি কোনো কিছু গন্ধই নিতে পারতাম না। মানে গন্ধই নেওয়া তো দূরের কথা, খাওয়া তো মানে গন্ধই নিতে পারতাম না, আর খাওয়া তো দূরের কথা, মানে কিছু খেতেই পারতাম না। তারপরে মানে ওই 6 মাস থেকে 7 মাসের পর থেকে আবার ওই মাছ মাংস খেতে খেতে আমার ইচ্ছে করতো আর কি। তারপরে মাছ মাংসের থেকে বেশি আমি খেয়েছি প্রেগনেন্সির সময় শাক সবজি আমি বেশি খেয়েছি। শীতকাল ছিল, পুরো প্রেগনেন্ট টাইমটা আমি শীতকালে কাটিয়েছি। তো শীতকাল ছিল এত, মানে আমাদের দেশে ঘরে প্রচুর শাক সবজি পাওয়া যায়, আর বাজারেও কিনে খেয়েছি, এবার আর বাগানে এসে বাগান থেকেও তুলে খেয়েছি, মানে প্রচুর শাকসবজি খেয়েছি। আর সবাই বলেছিল কি বড়রা, যে যদি তুই শাক খাস নাকি তোর মানে বেবি যে হবে তার মাথায় প্রচুর চুল হবে। তো সেই জন্য বলে আমার বেবির মাথায় চুল হবে এই ভেবে আমি শাক অনেক সম্পর্কে প্রত্যেক দিনই শাক খেয়েছি, আর তার ফল দেখো এই যে চুল।
মোটামুটি ন্যাড়া হয়নি, চুল মোটামুটি হয়েছে। যাই হোক, তো ওইটা একটা লক্ষণ যে ছেলে হলে নাকি ডান দিকে মাথা থাকে আর বাম দিকে পা থাকে, আর মেয়ে হলে তার উল্টোটা হয়। আর হচ্ছে তারপরে বলি যে নাভির কথা, ওই 7-8 মাসের পর থেকে নাকি সবার নাভি ফুলতে শুরু করে। ছেলে হলে নাকি নাভিটা বাইরের দিকে বেরিয়ে আসে, আর মেয়ে হলে নাকি যেমন নাভি তেমনই থাকে। তো আমার তো তেমন কিছু হয়নি, কারণ আমার ছেলে হয়েছে, আমার নাভি যেরকম ছিল সেরকম হয়েছে, কোনো বাইরের দিকে বেরিয়েও আসেনি, আর কোনো নাভির কোনো পরিবর্তন হয়নি। আর তারপর বলি যে ছেলে হলে নাকি পেটের তলা থেকে না একটা কালো মতো দাগ যায়, সেটাও আমাকে সবাই বুঝে যায়, দেখ তো লক্ষ্য করে দেখ যে তোর কোনো দাগ গেছে কিনা। না, আমার কোনো দাগ যায়নি, এমনি নর্মাল যেমন পেট সেরকম, মানে পেটের উপর থেকে কোনো কিছু দাগ যায়নি। তারপরে ছিল পেটটা কীরকম, আকৃতি কীরকম ছিল। অনেকের মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই টাইমকালে 3জন আমাদের গ্রামে 3জন মানে প্রেগনেন্ট ছিল, তো তাদের যেমন বেবি বাম যেরকম ছিল, আমার বেবি বাম সম্পূর্ণ আলাদা। একজনের বেবি বাম দেখেছি আমি, বামটা মানে নিচের দিকে, তো আমার তো সেরকম ছিল না। তো আমার পুরো গোল ছিল, পুরো পেটটা জুড়িয়েই হয়েছিল, আর একটু ওপর দিকে ওঠা ছিল। পরে অনেকের ক্ষেত্রে প্রেগনেন্ট টাইম গায়ে র্যাশ বেরোয় বা চুল উঠে যাওয়ার সমস্যা থাকে। আমার এইসব সমস্যা কোনো কিছু দেখা যায়নি, র্যাশও বেরায়নি আর চুল উঠে যাওয়ার কোনো সমস্যা দেন। অনেকে নাকি কালো পড়ে যায়, সেসবও আমার কোনো সিমটম দেখা দেয়নি যে কালো পড়ে গেছে। কিন্তু আমার এই মানে 1 to 9 মান্থ প্রেগনেন্সি জার্নিতে আমার ব্লাড প্রেশার একদম নর্মাল ছিল, একদম নর্মাল ছিল, মানে আপ হয়নি আর লো হয়নি, পুরো ঠিকঠাক ছিল। আর হিমোগ্লোবিন তো মারাত্মক সুন্দর ছিল, হিমোগ্লোবিনের কোনো পরিবর্তন হয়নি, সব কিছু রিপোর্টই সবসময় ঠিক গেছে। আর এই ভিডিওটাতে তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি নেক্সট আমার মানে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট বলে আর যা যা কিছু রিপোর্ট আছে সেই সব রিপোর্ট নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। 3 মাসের বেলায় যখন সব ব্লাড টেস্ট হয়, তখন ডক্টর যে ব্লাড টেস্ট করতে দিয়েছিল, সেই ব্লাড টেস্টে দেখা গেছে কি আমার মানে থাইরয়েড যেটা হয়, থাইরয়েড খুব বেড়ে গেছিলো। থাইরয়েড বেড়ে যাওয়ার কারণে আমি প্রচুর ফুলে গেছিলাম, একটা প্রচুর মোটা হয়ে গেছিলাম। তার আমার লাস্ট দিন মানে ওই মার্চের 14 তারিখ আমার লাস্ট ওজন ছিল 88 কেজি, মানে ভাবতে পারো কত মোটা হয়ে গেছি। তার ফল তো দেখতেই পাচ্ছ যে এত মোটা। ওই থাইরয়েডের জন্য আমি খুব ফুলে গেছিলাম। আর বেবি এলে নাকি থাইরয়েড হয়ে যায় কারো আবার হয় না, কারো হয়ে যায়। তারপরেও আমি ওই মানে আমার ডেলিভারির পর 1 মাসে যে চেক আপটায় গেছিলাম, তারপর ডক্টর আবার একটা রিপোর্ট করে নিয়ে যেতে বলছিল, তো সেই রিপোর্টটা করে নিয়ে গিয়েছিলাম, গিয়ে দেখি না আর থাইরয়েড নেই, মানে ও হওয়ার পর থাইরয়েডটা চলে গেছে। আর একটা কথা যে আমার খুব স্ট্রিট ফুড খেতে লোভ হতো প্রচুর, মানে ভাই বোন বাইরে পড়তে গেলে বলে দিতাম এইটা কিনে আনবে ওটা কিনে আনবে, বাবা যদি একবার বাজার যেত বলে দিতাম এটা কিনে আনবে ওটা কিনে আনবে, মানে খুব বাইরের খাবার খেতে লোভ হতো, খেয়েওছি। আর মাকে বলে দিতাম এইটা ভালো লাগে, মানে আমার খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা করতো। প্রথম দিকটা ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, কিন্তু আবার শেষের দিকটা মিষ্টি খেতে ইচ্ছে করছে। মানে কি বলে, ফ্রিজে যদি কোনো মিষ্টি থাকতো আগে ভাগে নিয়ে গিয়ে আমি খেয়ে নিতাম। প্রথম দিকটা ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, আবার পরের দিকটা মিষ্টি খেতে ইচ্ছে করছে। কি জানি বাবা তোর কীরকম ইয়ে ছিল। আমার যেন সব ঘুমিয়ে ঘুমিয়ে শুনছে, বলে মা কী সব বুকে যাচ্ছে একা একা। আর আসি, সবাই বলে অন্য ভিডিওতে দেখেছি যে মর্নিং সিকনেস, মানে ঘুম থেকে ওঠার পর যে একটা অলসতা ভাব যেটা হয় আর কি, সেটা আমার কোনো কিছু ছিল না। কিন্তু আমার মানে এই প্রেগনেন্ট থাকাকালীন আমার শুধু খিদে পেতো, ঘুম থেকে উঠেই মানে আমাকে ভারী, মানে চা বিস্কুট মানে মারোগুলি ওইসব চলবে না, ভারী কিছু খেতে দিতে হবে, নাহলে আমার খিদেতে মাথা ঘুরে যেত। তারপরে ঘুম থেকে উঠে কিছু খেতাম, উঠতাম তো 9টার দিকে উঠেই তারপরে কিছু খেয়ে নিতাম, তারপরে আবার 10টা-11টার দিকে কিছু খেতাম, 11টা সাড়ে 11টার দিকে কিছু খেতাম, আবার ভাত খেতাম, আবার বিকালবেলা খেতাম, মানে সারাক্ষণ খেতাম। আর রাতটুকু যে ওই 10টা থেকে 9:30 অবধি যে ঘুমাই, তো রাত আমি খুব কমই জাগতাম, ঘুমিয়ে পড়তাম। তো আবার রাত্রেবেলা খিদে পেয়ে যেত, টিফিন কৌটায় করে আমি আবার খাবার নিয়ে শুতাম, আমার মা আমাকে টিফিন কৌটায় করে খাবার দিয়ে দিত। মানে রাত্রেবেলা শুতাম, নিয়ে হয় লাইট জ্বেলে খেতাম, নাহলে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বেলে আমি রাত্রেবেলা টিফিন খেতাম। তো সবাই তো বলে কি তুই কি নাইট কলেজে এসছিস, নাইট টিউশনে এসছিস,
এর মধ্যে আমার বোন তো খুবই রাগাতো যে তোর কি এত খিদে রাত্রেবেলা আবার খিদে পেয়ে যেত, রাত্রেবেলাও আমি খেয়েছি, প্রচুর খিদে পেত। ওটা যদি ভালোবাসা পাই তাহলে আমি আবার ইউএসজি রিপোর্ট বলো, ওটি এক্সপিরিয়েন্স বলো, সব কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, সবাই তো বড় হতে চায় বলো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর আমার কি কি অভিজ্ঞতা হয়েছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না কারো ভালো লাগবে কি কারো খারাপ লাগবে। আমার যেগুলো হয়েছে, যারা এখন প্রেগনেন্ট মা আছো, হবু মা, তারা হচ্ছে আমার কথার সাথে মিলিয়ে দেখবে তোমাদের এইগুলো সিমটমগুলো মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে তোমাদের ছেলে, আর যদি না মিলে তাও হয়তো ছেলে হতে পারে। যাই হোক, ছেলে মেয়ে এটা বড় কথা নয়, কারণ দুটোই সমান আমার কাছে। আমার মেয়ে হলেও কি আমি কষ্ট পেতাম না, দুটোই সমান, মায়েদের কাছে দুটোই সমান। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাও, আর লাইক আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে, নেক্সট ভিডিওতে। যদি তোমরা ভালোবাসা দাও, তো বারবার বলছি, যদি তোমরা ভালোবাসা দাও তাহলে আমি অন্য কোনো মানে অন্য আর যে টপিকগুলো আছে সেগুলো নিয়েও ভিডিও করব, আর ভিডিও করতে ভালোও লাগবে। চলো, আবার আসবো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর আমি যে এত বকবক করলাম, একটা না এত বকবক করলাম, দেখো আমার ছেলের কোনো আসর পড়েনি। শুধু মানে ও শুধু কোলে থাকবে, কোলে থাকা মানে ও চুপচাপ থাকবে। যদি কোল থেকে নামিয়ে দিয়ে এমনি বিছানায় শুয়ে করে দিই, ব্যাস প্যাঁ 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 শুরু করে দেবে। যাই হোক, আমার বেবির বয়স এখন 3+। চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।